বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নূর পারভিন আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইসলামিয়া কলেজ, চট্টগ্রাম। আমি আজকে তোমাদের সাথে পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। অধ্যায়ের নাম রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ। এই অধ্যায় থেকে আজকে আমাদের আলোচনার বিষয় হাজী শরীয়তুল্লাহ ও ফরাইজি আন্দোলন। এখানে আমি হাজী শরীয়তুল্লাহ জীবনী, ফরাইজি আন্দোলনের বৈশিষ্ট্য এবং ফরাইজি আন্দোলনের প্রতিক্রিয়া ও প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আসো আমরা মূল আলোচনায় চলে যাই। 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে এবং ব্রিটিশ শাসনের গোড়াপত্তন ঘটে। প্রায় 200 বছর ইংরেজরা এদেশ শাসন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপশাসন এবং ব্রিটিশ সরকারের বিমাতাসুলভ আচরণ এবং ভাগ করো শাসন করো নীতির অবধারিত ফলশ্রুতিতে বাংলা তথা ভারতের বিভিন্ন অংশে ব্রিটিশ বিরোধী সংগ্রাম রচিত হয়। আর এই ব্রিটিশ বিরোধী সংগ্রাম এবং পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা লাভের পটভূমি রচনায় এই ভয়ঙ্কর পরিণতিতে বহু রাজনৈতিক ব্যক্তিত্বকে অপরিসীম ত্যাগ এবং তিতিক্ষা স্বীকার করতে হয়েছে। তারা ধর্মীয় সংস্কারের পাশাপাশি স্থানীয় অত্যাচারী জমিদার, নীলকর এবং শাসকদের অত্যাচার, অবিচার, শোষণ ও দমননীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। বিশেষ করে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 190 বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন ও 1947 থেকে 1971 পর্যন্ত 23 বছরের পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালির স্বাধীনতা সংগ্রামে রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তাদের আন্দোলনের ধারাবাহিকতায় ব্রিটিশ শাসনের ভিত নড়বড়ে হয়ে পড়ে। অবশেষে 1947 সালে চূড়ান্তভাবে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে যেসব রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা অবিস্মরণীয় ছিল তাদের মধ্যে হাজী শরীয়তুল্লাহ অন্যতম। হাজী শরীয়তুল্লাহ ছিলেন একাধারে একজন ধর্মনেতা, সমাজ সংস্কারক, রাজনৈতিক নেতা এবং সর্বোপরি ইংরেজ শাসনের বিরুদ্ধে এক বলিষ্ঠ ও প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি 1781 খ্রিস্টাব্দে বর্তমান মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 1799 খ্রিস্টাব্দে মাত্র 18 বছর বয়সে তিনি ধর্মশিক্ষার উদ্দেশ্যে মক্কা গমন করেন এবং 20 বছর যাবৎ সেখানে ধর্মশিক্ষা গ্রহণ করে 1818 সালে বাংলায় ফিরে আসেন। সেখানেই তিনি ওয়াহাবি আন্দোলনের সংস্পর্শে আসেন। ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে হাজী শরীয়তুল্লাহর বিখ্যাত ভারতীয় চিন্তাবিদ শাহ ওয়ালিউল্লাহ ও বিপ্লবী সৈয়দ আহমদ বেরেলভির আদর্শে অনুপ্রাণিত হন এবং সমাজ ও ধর্মীয় সংস্কারের কাজে নিজেকে গভীরভাবে নিয়োজিত করেন। 1840 সালের 22 জানুয়ারি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী এ ব্যক্তিত্ব পরলোক গমন করেন। এখন আমরা ফরাইজি আন্দোলন সম্পর্কে জানব। আরবি শব্দ ফরাজ থেকে ফরাইজি শব্দের উৎপত্তি, যার অর্থ আল্লাহ কর্তৃক নির্দেশিত অবশ্য পালনীয় কর্তব্য। ফরাইজি আন্দোলনের অর্থ হল মুসলমানগণকে আল্লাহর আদেশসমূহের ভিত্তিতে জীবন ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ প্রদান করা। মুসলমান সমাজে প্রবর্তিত পীর পূজা, কবর পূজা, মনসা পূজা, শীতলা পূজা, দরগায় ওরস, মানত, মহররমে শোকতাপ, মিলাদ, জারিগান, বিয়ের অনুষ্ঠানে অমুসলিম আচার অনুষ্ঠান সমগ্র মুসলমান সমাজকে আচ্ছন্ন করেছিল। মুসলমানদের এইসব ধর্মীয় কুসংস্কার ও অন্যায় এবং নৈতিক অধঃপতন হাজী শরীয়তুল্লাহকে বিচলিত করে। তিনি এইসব পালনের ঘোর বিরোধিতা করেন এবং এর থেকে মুক্তির নতুন উপায় খুঁজতে লাগলেন। তিনি ইসলামী যেসব ফরজ কাজ রয়েছে, যেমন মুখে কালিমা বলা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা,
জাকাত দেওয়া, হজ করা এবং অন্যান্য ইসলামী নিয়মনীতি পালনের জন্য মুসলমানদের উদ্বুদ্ধ করেন। এ লক্ষ্যে তিনি সামাজিক ও ধর্মীয় আন্দোলন শুরু করেন। ইতিহাসে এটি ফরাইজি আন্দোলন নামে খ্যাত। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল কুসংস্কারাচ্ছন্ন মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করা। আপাতদৃষ্টিতে ফরাইজি আন্দোলনকে সাম্প্রদায়িক মনে হলেও প্রকৃতপক্ষে এটি ছিল সর্বপ্রকার সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। মুসলমানদের ধর্মীয় জীবনকে কলুষিত করেছিল এমন সব ধর্মীয় আচার প্রথার বিরুদ্ধাচারণ করে হাজী শরীয়তুল্লাহ স্বচ্ছ, সুন্দর ও সঠিক ইসলামী জীবনমত জীবনযাপন করার জন্য মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আল্লাহর একত্ববাদে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে মুসলমানদের উদ্বুদ্ধ করেন। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মুসলমান সমাজে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে চরম দুর্দশা নেমে আসে। এই কোম্পানি মুসলমানদের সেনা, রাজস্ব, বিচার বিভাগ ও অন্যান্য চাকরি থেকে বিতাড়িত করার ফলে অজস্র মুসলিম পরিবার ক্ষতিগ্রস্ত হয়। নির্ধারিত খাজনা আদায় ছাড়াও জমিদার, নায়েব, গোমস্তা, সরকারি কর্মচারীরা নানা ধরনের অত্যাচারের মাধ্যমে কৃষক সমাজকে পঙ্গু করে দেয়। ব্রিটিশ আমলে বাংলাদেশি জমিদারদের মধ্যে অধিকাংশই ছিল হিন্দু, আর প্রজারা ছিল গরিব মুসলমান কৃষক। জমিদারগণ প্রজাদের উপর অবৈধভাবে নানা প্রকার কর ধার্য করত। ইংরেজরা বাজেয়াপ্ত নীতির দ্বারা কোটি কোটি টাকা মূল্যের নিষ্কর জমি বাজেয়াপ্ত করায় যেমন সম্ভ্রান্ত অনেক পরিবার ধ্বংস হয়, তেমনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ফলে শিক্ষাক্ষেত্রে মুসলমানরা পিছিয়ে পড়ে এবং কুপ্রথা, অন্ধবিশ্বাস ও অনইসলামিক কার্যকলাপে লিপ্ত হয়। হাজী শরীয়তুল্লাহ এই অধঃপতিত অবস্থা থেকে মুক্তির জন্য তাদেরকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। এছাড়াও তৎকালীন মুসলিম সমাজে যে আশরাফ আতরাফ অর্থাৎ উচ্চ স্তরের মানুষ ও নিম্নবিত্ত বিভাজন ছিল, তিনি তার বিরোধী ছিলেন। তিনি বলেন, সকল মুসলমান ভাই ভাই, বর্ণভেদ বা শ্রেণীভেদ মাত্রই কুসংস্কার। তিনি মনে করতেন সকল জমির মালিক সৃষ্টিকর্তা, তাই তিনি জমিদারদের অবৈধ খাজনা না দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানান। হাজী শরীয়তুল্লাহর এই সব বাণী নিম্নবিত্ত মানুষকে আকৃষ্ট করে। ফলে শরীয়তুল্লাহর নেতৃত্বাধীন ফরাইজি আন্দোলন নিম্নবিত্ত মুসলমান শ্রেণীর মধ্যে বিস্তার লাভ করে। জমিদার শ্রেণী এই আন্দোলনকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করে। হাজী শরীয়তুল্লাহ জীবদ্দশায় এই আন্দোলন ফরিদপুর, বরিশাল, ঢাকা, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলে ছড়িয়ে পড়ে। ঊনবিংশ শতাব্দীর অন্যান্য বৃহৎ গণসংগ্রামের মতো ফরাইজি আন্দোলন ধর্মীয় সমস্যা নিয়ে আরম্ভ হলেও তা শেষ পর্যন্ত রাজনৈতিক সংগ্রামে পরিণত হয়েছিল এবং তা জমিদার, মহাজন, নীলকর, ইংরেজ শাসন এই তিন প্রধান স্তম্ভের উপর আঘাত করে। কৃষক জনসাধারণ তাদের সেই ধর্মীয় জাগরণকে রাজনৈতিক স্তরে উন্নতি করেছিল। প্রথমে ইসলাম ধর্মের সংস্কার আন্দোলন রূপে শুরু হলেও এটি কেবল মুসলমান জনসাধারণকে সংঘবদ্ধ ও সংগ্রামে উদ্বুদ্ধ করেনি। এই আন্দোলন অর্থনৈতিক, রাজনৈতিক উদ্দেশ্যে স্থানীয় হিন্দু কৃষকদের একটি বৃহৎ অংশকেও সংগ্রামে টেনে আনতে পেরেছিল এবং সংগ্রামের ক্ষেত্রে হিন্দু মুসলমানদের আংশিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। এখন আমরা ফরাইজি আন্দোলনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে, এই ফরাইজি আন্দোলনের মাধ্যমে মুসলমান সমাজ থেকে কুসংস্কার দূরীকরণ করা সম্ভব হয়। ফরাইজি মতের প্রবর্তক শরীয়তুল্লাহ নির্যাতিত মুসলমান কৃষক ও শ্রমজীবীদেরকে রক্ষার প্রয়াস পেয়েছিলেন এবং তাদের স্বার্থকে সর্বাগ্রে স্থান দিয়েছিলেন। এই কাজে তিনি মৌলভীদেরকে কাজে লাগিয়েছিলেন। প্রচলিত ইসলাম ধর্মে পীর ও মুরিদ শব্দ দুটি ব্যবহৃত হয়। এই শব্দ দুটি প্রভু-ভৃত্যের সম্পর্ক প্রকাশ করে বলে শরীয়তুল্লাহ এগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেন এবং শব্দগুলির পরিবর্তে তিনি শিষ্যদেরকে ওস্তাদ ও শাগরেদ ব্যবহার করার নির্দেশ দেন। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এই ফরাইজি আন্দোলন।
ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসকরা মুসলমানদের উপর নানা রকম অত্যাচার চালাতো। ব্রিটিশ শাসনের অধীনে ভারতবর্ষের মুসলমানগণ সত্যিকার ইসলামী বিধান মতো জীবনযাপন করতে পারবেন না বলে তিনি ভারতীয় উপমহাদেশকে দারুল হারব বা বিধর্মীর রাজ্য বলে ঘোষণা করেন। আর দারুল হারবে জুমার নামাজ ও ঈদের নামাজ পড়া নাজায়েজ বলে ঘোষণা দেন। কারণ জুমার নামাজ ও ঈদের নামাজের খুতবায় নিজ দেশের সুলতানের বা শাসকের নামে খুতবা পড়তে হয়। তার এই ঘোষণা সরাসরি কোনো রাজনৈতিক উদ্দেশ্য না থাকলেও বলা যায় এতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীজ নিহিত ছিল। এছাড়াও জমিদার ও নীলকরদের বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তোলেন। তিনি কেবল ধর্মীয় সংস্কার করে ক্ষান্ত হননি, তিনি তার শিষ্যদেরকে অর্থনৈতিক ও অন্যান্য উৎপীড়নের কবল থেকে মুক্ত করার জন্য সচেষ্ট হয়েছিলেন। জমিদার ও নীলকরদের শোষণ উৎপীড়নের বিরুদ্ধে প্রচার কার্য তার ধর্মীয় প্রচারের মধ্যে চলত। তিনি মুসলমানদেরকে জমিদার কর্তৃক গোহত্যা নিষেধ উপেক্ষা করতে বলেন এবং হিন্দু জমিদারগণের আরোপিত অথচ সরকার কর্তৃক অনুমোদিত নয় এমন বহু অতিরিক্ত আবওয়া বা অবৈধ কর কালী পূজা, দুর্গাপূজা ইত্যাদি অনুষ্ঠান উদযাপনের জন্য মুসলমান কৃষকদের উপর আরোপিত কর দিতে নিষেধ করেন। চতুর্থত, তিনি লাঠিয়াল বাহিনী গঠন করেন। 1831 সালে হাজী শরীয়তুল্লাহ যখন ঢাকা জেলার নয়াবাড়িতে তার দলীয় প্রচার কাজ চালাচ্ছিলেন তখন হিন্দু জমিদারদের সাথে তার বিরোধ বাধে। এ সময় সংস্কার বিরোধী কিছু মুসলমান তার বিরোধিতা করে। তাই অত্যাচারী জমিদারদের হাত থেকে তার অনুসারীদেরকে রক্ষা করার জন্য তিনি লাঠিয়াল বাহিনী গঠন করেন। এতে জমিদার শ্রেণী তার উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পঞ্চমত, তিনি অঞ্চলভিত্তিক আন্দোলন গড়ে তোলেন। 1838 সালে হাজী শরীয়তুল্লাহ ঢাকা, পাবনা, ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলে ফরাইজি আন্দোলনের আঞ্চলিক সংগঠন গড়ে তোলেন। তার এই আন্দোলন মুসলমানদের মধ্যে নবজাগরণ সৃষ্টি করে। কিন্তু বেশি দিন এই প্রচার কার্য তিনি চালাতে পারেননি এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। এখন আমরা যে সমস্ত কারণে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল সেগুলো আলোচনা করব। প্রথমত, জমিদারদের স্বার্থসিদ্ধির পথ বন্ধ হওয়া। দ্বিতীয়ত, হিন্দু জমিদাররা মুসলমান কৃষকদের উপর বহু অবৈধ কর চাপিয়ে দেয়। শরীয়তুল্লাহ এইসব কর জমিদারদের না দেওয়ার নির্দেশ প্রদান করে। এতে হিন্দু জমিদাররা অসন্তুষ্ট হয়। তৃতীয়ত, ইংরেজদের স্থানীয় প্রশাসনের ধারণা ছিল হাজী শরীয়তুল্লাহ ইংরেজ শাসনের বিরোধিতা করছেন। চতুর্থত, নীলকররা তাদের ব্যবসায়ীর ক্ষতির আশঙ্কায় জমিদারদের সাথে একাত্ম হয়ে হাজী শরীয়তুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। পঞ্চমত, কঠোরভাবে ধর্মীয় সংস্কার করায় এক শ্রেণীর মুসলমান নেতাও তাকে সমর্থন করেনি। এদের মধ্যে অন্যতম ছিলেন মৌলানা কেরামত আলী জৈনপুরী। এই সুযোগে হিন্দু জমিদাররা কৌশলে রক্ষণশীল মুসলমান কৃষক সহ নীলকরদের ফরাইজি আন্দোলনকারীদের বিরুদ্ধে একত্রিত করে। 1840 সালের দিকে জমিদার শ্রেণী ও শরীয়তুল্লাহর অনুসারীদের মধ্যে একটি সংঘাতময় অবস্থার সৃষ্টি হয়। অন্যদিকে হাজী শরীয়তুল্লাহর মৃত্যু ঘটলে তার পুত্র দুদু মিয়া তার স্থলে ফরাইজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি পিতার মতবাদের প্রচার ও সংগঠন স্থাপনের কাজে সর্বোত্তভাবে আত্মনিয়োগ করেন। এই সময় কৃষক জনসাধারণ জমিদার ও ইংরেজ শাসক গোষ্ঠীর শোষণ উৎপীড়নের বিরুদ্ধে সংগ্রামের জন্য উন্মুখ হয়ে উঠেছিল। দুদু মিয়া জমিদারি শোষণ ও বিদেশি ইংরেজ শাসন উচ্ছেদ করে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার এক পরিকল্পনা গ্রহণ করেন। সেই অনুযায়ী প্রস্তুতি নেন। এভাবে শরীয়তুল্লাহর পরিচালিত ধর্মীয় সংগ্রাম দুদু মিয়ার নেতৃত্বে বৈপ্লবিক স্বাধীনতা সংগ্রামের পথে অগ্রসর হয়। এখন আমরা ফরাইজি আন্দোলনের প্রভাব ও প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। বাংলার মুসলমানদের ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে ফরাইজি আন্দোলন এক বিশেষ গুরুত্ব বহন করে। ফরাইজি আন্দোলন ছিল সমাজের শোষিত, নিপীড়িত মানুষের পক্ষে। ধর্মীয় সংস্কারের পাশাপাশি কৃষকদের জমিদার নীলকরদের অত্যাচার ও শোষণ থেকে মুক্ত করাই ছিল হাজী শরীয়তুল্লাহর উদ্দেশ্য। তিনি মুসলমানদের মধ্যে প্রচার করতে থাকেন, লাঙ্গল যার জমি তার এবং এই জমি আল্লাহর, সুতরাং খাজনা দেব আল্লাহকে।
ব্রিটিশ অথবা তাদের সহযোগী হিন্দু জমিদারদেরকে কোনো খাজনা দেওয়া যাবে না। এছাড়াও তিনি সরকারি খাসমহলগুলো দখলে এনে গরিব কৃষকদের মধ্যে বিতরণ করতেন। এভাবে বাংলার নির্যাতিত কৃষকদের তিনি ঐক্যবদ্ধ ও সংগঠিত করেন। শরীয়তুল্লাহর আন্দোলন সংগ্রাম কয়েক বছরের মধ্যেই ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। হাজী শরীয়তুল্লাহর এই সাহসী আন্দোলন ছিল সত্যের পক্ষে আর অন্যায়ের বিরুদ্ধে। 1837 সালে তার এই সংগ্রামী আন্দোলনকারীদের সদস্য সংখ্যা ছিল প্রায় 12,000। এই বিপুল সংখ্যক সদস্যের বাইরেও ছিল তার এক বিশাল জনগোষ্ঠী, যারা এই আন্দোলনকে সব সময় সমর্থন ও সহযোগিতা করত। ফরাজি আন্দোলন ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে শুরু হলেও পরবর্তী সময়ে এটি কৃষকদের অধিকার আদায়ের আন্দোলনে রূপ লাভ করে। তাই হাজী শরীয়তুল্লাহকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী মুসলিম রেনেসাঁর অগ্রপথিক বলা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমার সার্বিক আলোচনায় আমি হাজী শরীয়তুল্লাহ এবং ফরাজি আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা এ বিষয়ে স্পষ্ট ধারণা পেয়েছো। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থেকো।